This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, তৃণমূল কর্মী খুনের ঘটনাকে কেন্দ্র করে বসিরহাটে আবারও চলল গুলি। কি বিষয় আমরা ডিটেইলস জানবো, আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, কি অবস্থা, কি ঘটেছে? 17ই জুন বসিরহাট থানার গোটরা পঞ্চায়েতের ঘোনা এলাকায় গুলি করে কুপিয়ে খুন করা হয়েছিল তৃণমূল কর্মী আনোয়ার হোসেন গাজীকে। এক্ষেত্রে যেটা ঘটেছে, আজকে এই জাকির গাজী, তার বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ আনোয়ার হোসেন গাজীর ভাই জাকির গাজী, তার বিরুদ্ধে অভিযোগ আসছে তৃণমূল কর্মী খুনের ঘটনাকে কেন্দ্র করে আবার গুলি চলেছে। যেখানে মহিদুল শেখ নামে এক ব্যক্তিকে গুলি করা হয় এবং যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হয়েছে, দরজায় গুলি লাগে, তারপর অল্পের জন্য প্রাণে বেঁচে যান। কিন্তু তার পরিবারের তরফ থেকে জাকির গাজী অর্থাৎ আনোয়ার হোসেন গাজী যে মারা গেছিল, তার ভাই এবং তার সঙ্গে আরো বেশ কয়েকজন ছিল, এরকম তাদের বিরুদ্ধে বসিরহাট থানায় অভিযোগ দায়ের করেছে। তার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে ইতিমধ্যে এবং এই অভিযোগের উপর ভিত্তি করে এলাকাতে পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে যাতে নতুন করে কোনো সমস্যা না বাঁধে। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে আনোয়ার হোসেন গাজী, যাকে 17ই জুন বসিরহাট থানার গোটরা পঞ্চায়েতের ঘোনা এলাকায় গুলি করে কুপিয়ে খুন করা হয়েছিল, তার খুনের প্রতিশোধ নিতেই এই মহিদুল শেখের ওপরে আক্রমণ, এমনটা মনে করা হচ্ছে। যেহেতু তার ভাই জাকির গাজী রয়েছে এই ঘটনার মধ্যে, জাকির গাজী সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে বসিরহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সম্প্রীতি। ধন্যবাদ দীপঙ্কর। ঝন্টু আলী শেখকে কালকের রাত্রিরে অ্যারেস্ট করেছে আমাদের কৃষ্ণবাবু। ওনার দৃষ্টিটা এড়াবার জন্য এই জাকির গাজীর নামকে ওরা চক্রান্ত করেছে, করে এইটা ফাটাচ্ছে। ওরা বলেছে যে রাত 2টোর সময় গুলি করেছে, হ্যাঁ, আর আমরা বাড়ি ঢুকেছি 3টের দিকে। সেই সময় কৃষ্ণবাবুর সঙ্গে ওই জাকির গাজী ছিল ওই ঝন্টু আলী শেখের রেটে, হেঙ্গলগঞ্জ থেকে নিয়ে আসছে। ওদের একটা পুরো চক্রান্ত। আনোয়ার হোসেন গাজীকে মার্ডার করেছিল, তার সঙ্গে মহিদুল শেখ জড়িত ছিল। যেদিনই মার্ডার হয় সেদিন থেকে ওরা 3 ভাই এক সপ্তাহে ছিল না। ও গুলি চালালো, এর ফাঁকে আমার বাড়ির 2 ভাইপোর ওরা মিথ্যে কেড়ে দেয়। ওদের পিছে টানলে সোমবার ডেট হয়। আমি ওদের রোববারে ডেট করি, রোববারে কোর্ট বসে ওদেরকে আমি বার করি। ও সেই সূত্রে আমার ওদের রাগ আছে, সেই রাগের সূত্রে ওরা আমার বাড়ি এসে মানে ষড়যন্ত্র করিয়ে এই গুলিটা আমার চালাই। ওখান থেকে বন্দুক দিয়ে গেটে এখান থেকে গুলিটা করলো। আচ্ছা। আর গুলিটা দরজা লেগে ছিটকে ফুটে এসে গেটের এখানে পড়লো। কে করলো গুলি? জাকির হোসেন। এসএসকেএমে বেড না পেয়ে স্ট্রেচারে খোলা আকাশের নিচেই পড়ে রইল দুর্ঘটনাগ্রস্ত যুবক। 24শে জুলাই গাড়ির ধাক্কায় মাথায় গুরুতর চোট পান সুব্রত দাস। 25শে জুলাই অস্ত্রোপচার করা হয় তার। 29শে জুলাই ছুটি দিয়ে দেয়া হয় ওই যুবককে। বাড়ি ফিরে শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার ফের এসএসকেএমে নিয়ে আসা হয় তাকে। রবিবার রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত অপেক্ষা করেও বেড না মেলার অভিযোগ। খোলা আকাশের নিচে স্ট্রেচারেই রাখতে হয় রোগীকে। একটি বেডের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কাতর আরতি সুব্রত দাসের মা ও বাবার। গত রবিবার থেকে সুব্রত এই অবস্থায় পড়ে রয়েছে, তাকে রাখতে পারছেন না তার বাবা মা অঝরে কাঁদছেন। তার কারণ সুব্রতর জ্ঞান নেই, সংজ্ঞাহীন অবস্থায় ও ছটফট করছে, স্ট্রেচারে তাকে রাখা যাচ্ছে না। পরিজনেরা তাকে কোনো মতো ধরে রেখেছে। এই মুহূর্তে তার চিকিৎসা প্রয়োজন, তাকে বেড দিয়ে ভর্তি করে তাকে স্টেবল করা প্রয়োজন, সেই কাজটি হচ্ছে না। রোববার থেকে কি করবো স্যার, কোনো চিকিৎসা হচ্ছে না। বেড নেই বলছি হাসপাতালের লোকে সবটা পাওয়া যাচ্ছে না। এসএসকেএম থেকে ছুটি করিয়ে যাওয়ার পর বাড়িতে কি অবস্থায় হয়, মানে এরকম শিক ধরার মতন হয়ে যাচ্ছে আর মাথাটা এমনি ঠুকছে আর মাথার রসটানি পড়ছে। আপনাদেরকে হাতাবাই ধরছে, যে আমাদের হাতাবাই ধরছে, আমাদের ছেলেকে একটু সুস্থ করুন, আপনারা রাখেন। দেওয়া না, রাখা হবে না। আরো 5টা কি তোমাদের লেগে আমার ছেলে রাখবো না লোক। এই অবস্থায় খোলা আকাশের নিচে যখন দুর্যোগ উকি মারছে, সেই অবস্থায় এইভাবে খোলা আকাশের নিচে স্ট্রেচারে তাকে রাখা যাচ্ছে না। স্ট্রেচারের মধ্যে সে ছটফট করছে, তার একটা বেড প্রয়োজন। সেই বেড কি এসএসকেএম কর্তৃপক্ষ সুনিশ্চিত করতে পারবে? ক্যামেরা কল্যাণের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, কলকাতা।